ইসরায়েল আক্রমণ হানল ইরানে, সর্বপ্রথম সমস্ত দরজা বন্ধ করেছিল এই পাকিস্তান। এর মধ্যেই কিন্তু তুর্কি বাংলাদেশকে খদ্দের বানিয়ে দিয়েছে। পৃথিবীর সমস্ত দেশে বেঈমান আছে, কিন্তু বেঈমান দেশ একটাই, তার নাম পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে আমাদের ফোন করে বলা হয়েছে যে প্লিজ তোমরা যুদ্ধ বন্ধ করো, আর মেরো না আমাদের, বেদমবার মেরেছো। ডিফেন্সের জন্য অস্ত্র তৈরি থেকে শুরু করে কাঠামো নির্মাণ ইত্যাদি বিষয়ে যে বিরাট ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টার্কিশরা অর্থাৎ তুর্কিরা কি করবে তা নিয়ে আলোচনা চলবে। দেখুন, ভাবতে খুব অবাক লাগে। চীন একটা অদ্ভুত পদ্ধতি বা অদ্ভুত ঐতিহ্যের মধ্য দিয়ে এগিয়ে যায়। কেন এই ঐতিহ্য বা পদ্ধতি বলছি? মনে করুন গত শতকের 7-এর দশক বাংলায় তখন স্লোগান উঠেছে, নকশালদের স্লোগান, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এবং তারপর কি হয়েছে আপনারা সবাই জানেন। কিন্তু এই নকশাল আন্দোলন এবং নকশালদের এই চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান যাকে নিয়ে এত কিছু বলা, সে চীন কিন্তু কোনোদিনও নকশালদের সাহায্য করতে এগিয়ে আসেনি, অন্তত সেই সময় তো আসেইনি। আসলে চীন, অনেকে বলেন, বিশ্ব রাজনীতিতে এমন একটা শক্তি যাদের চোখে পাতা নেই, চোখের পাতাহীন, অর্থাৎ সরীসৃপের মতো চোখ, ঠান্ডা তার দৃষ্টি, ভয়ঙ্কর নিষ্ঠুর, কোনো আবেগ নেই তাদের শরীরে। অনেকে বলেন চীনের বৈদেশিক নীতি, চীনের কূটনীতি, চীনের সমাজনীতিতে কোনো আবেগ নেই, আবেগ বিবর্জিত যন্ত্রের মতো, দানবের মতো এগিয়ে চলেছে চীন। কিন্তু কি আশ্চর্য দেখুন, এই চীনের পেছনে এই ঘোরাঘুরি করছে ইসলামিক ব্লক, অর্থাৎ বিভিন্ন ইসলামে বিশ্বাস করে এমন দেশ। অথচ এই চীনে আপনারা জানেন ধর্মীয় স্থানে বার খুলে দিয়েছে, ধর্মীয় গ্রন্থ সেখানে প্রকাশ্যে দেখানো যাবে না, এমনকি প্রার্থনা পর্যন্ত করা যাবে না প্রকাশ্যে। আর যে নামগুলোকে পবিত্র মনে করা হয়, যে নামগুলোকে মনে করা হয় যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই নাম রাখলেও সন্দেহের তালিকায় আপনি চলে যাবেন। অথচ সেই চীন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলামিক শক্তিগুলোকে পরিচালিত করছে। আজকে আমাদের রণক্ষেত্র এই জটিল অথচ ঘটে যাওয়া ওপেন সিক্রেট, অর্থাৎ প্রকাশ্যে আমরা সবাই জানি, কেউ কিছু বলি না, তা নিয়ে আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। আজকে রণক্ষেত্রে আমরা আলোচনা করব চীনা সাপোর্ট ইসলামিক ব্লক, এবং আমরা একের পর এক সেই পতাকাগুলো দিয়ে আপনাদের দেখিয়ে দেব কি করে চীন নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ কোথাও পাকিস্তান, কখনো বাংলাদেশ, কখনো তুর্কি, আসল নিয়ন্ত্রণ কিন্তু চাবিকাঠি শি জিনপিংয়ের হাতে, অর্থাৎ চীনের হাতে। কি করে ভাবছেন? আশ্চর্য। এই যে ইরান ইসলামের জন্য আত্মবলিদানের কথা বলে, তারাও কিন্তু এই চীনের সঙ্গেই রয়েছে। কেন রয়েছে, কিসের জন্য রয়েছে, কিসের লোভে রয়েছে, আজকে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। প্রথমেই চলে যাই, ফার্স্ট পোস্ট লিখছে টার্কিশ ফরেন মিনিস্টার ইন পাকিস্তান, টপ ডিফেন্স অফিসিয়াল ইন বাংলাদেশ, হোয়াটস ব্রুইং। কি ঘটছে, কি চলছে? অর্থাৎ তুর্কির বিদেশমন্ত্রী পাকিস্তানে রয়েছে, আর টপ ডিফেন্স অফিসিয়াল যারা রয়েছে তুর্কির, তারা বাংলাদেশে রয়েছে। কেন, কিসের জন্য? Turkish Foreign Minister Hakan Fidan and Defense Minister Yasir Guler landed in Islamabad on Wednesday. গত বুধবারই তারা পদার্পণ করেছেন ইসলামাবাদে for talks with Prime Minister Shehbaz Sharif with a focus on bilateral relations, region dynamics
and particularly defense industry collaboration. অর্থাৎ তারা দ্বিপাক্ষিক চুক্তি এবং আঞ্চলিক বিভিন্ন ধরনের যে ওঠাপড়া চলছে সেই গতিময়তা নিয়ে কথা বলবে। আর কি করবে? আর কথা বলবে ডিফেন্স ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, অর্থাৎ কি করে ডিফেন্সের জন্য অস্ত্র তৈরি থেকে শুরু করে কাঠামো নির্মাণ ইত্যাদি বিষয়ে যে বিরাট ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রিতে পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টার্কিশরা অর্থাৎ তুর্কিরা কি করবে তা নিয়ে আলোচনা চলবে। The visit described by Pakistan state media as a emblematic of brotherly ties rooted in shared history. পাকিস্তান এবং তার সরকারি মাধ্যম বলছে যে তুর্কিদের সঙ্গে এই রকম বাইল্যাটারাল দ্বিপাক্ষিক চুক্তি এগুলো হচ্ছে তাদের ঐতিহ্য, তাদের চিন্তা ভাবনা, তাদের ধর্মীয় চিন্তা এবং সর্বোপরি তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বহিঃপ্রকাশ। আমি শুধু আপনাদের মনে করিয়ে দেব, ইরান যখন কথা বলেছিল একই কথা বলেছিল পাকিস্তান। তারা বলেছিল কি, যতক্ষণ না ইসরায়েল আক্রমণ করেছিল এই একই কথাগুলো বলেছিল। আর যখন ইসরায়েল আক্রমণ হানল, ইরানে সর্বপ্রথম সমস্ত দরজা বন্ধ করেছিল এই পাকিস্তানই করেছিল। এখন তুর্কিদের সঙ্গে একই কাজ করছে। আমি বারবার বলি না, পৃথিবীর সমস্ত দেশে বেঈমান আছে, কিন্তু বেঈমান দেশ একটাই, তার নাম পাকিস্তান। কালচার অ্যান্ড ট্রাস্ট underscores growing convergence between two nations on security and strategic matters. অর্থাৎ কৌশলগত এবং নিরাপত্তার বিভিন্ন দিক আলোচনা হবে। তার আগে তারা বলছে তাদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখুন, এগুলো সব কেতাবি কথা। আসল ব্যাপারটা খুব পরিষ্কার, সেটা আপনাদের কিছুক্ষণের মধ্যেই জানাবো। বাংলাদেশ emerged as Turkey's largest arms customer in 2022, reflecting a notable shift in Dhaka's defense procurement strategy. The closure ties also mirror Turkey's broader ambition to strengthen its footprint in South Asia, a region long shaped by India's security influence. দেখুন, এর মধ্যেই কিন্তু তুর্কি বাংলাদেশকে খদ্দের বানিয়ে দিয়েছে। বলছে তারা আর্মস সাপ্লাই করবে, আর বাংলাদেশও তো নাচছে। তার কারণ ভারতের কাছে যখন মার খাচ্ছিল, অর্থাৎ সন্ত্রাসবাদের যুদ্ধ যখন চলছিল, অপারেশন সিন্দুর যখন চলছিল, এটা তো ঠিক কথা। পাকিস্তানে তুর্কিরা ড্রোন পাঠিয়েছিল, সে ড্রোন চালানোর ক্ষমতা পাকিস্তানিদের নেই। বাধ্য হয়ে তুর্কি থেকে ড্রোন অপারেটরদেরও পাঠাতে হয়েছিল। তাই দেখে বাংলাদেশ ভাবছি এ তো তুর্কি, তার মানে বিরাট ব্যাপার, মানে তুর্কিদের তাহলে বিরাট ক্ষমতা। সেই জন্য বাংলাদেশ ভাবছে আমরা কত বড় একটা ডিল করছি। আর তুর্কি দেখেছে যে ওই দেশটা হচ্ছে এই মুহূর্তে একেবারে অনাথ হয়ে পড়ে আছে। ইরান ব্যস্ত যুদ্ধে, সৌদি আরবিয়া তাকাই না। সুতরাং এই সুযোগে, এই মৌকাতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশটাকেও হাত করে নি। কেন করছে, কার ইশারাতে করছে, আর কিছুক্ষণের মধ্যেই বলবো। অর্থাৎ তুর্কি যেটা চাইছে সেটা হচ্ছে তুরস্ক দৃষ্টি দুটো দেশ, পাকিস্তান আর বাংলাদেশ। এখন আপনাদের মধ্যে প্রশ্ন নিশ্চয়ই উঠছে, কেন তুর্কি? জানেন তো, আপনারা তো অবশ্যই সবাই অবগত আছেন, অপারেশন সিন্দুরের সময় কে বেইমানি করেছিল। ওদের যখন প্রাকৃতিক বিপর্যয় হলো, আমরাই সর্বপ্রথম ত্রাণ পাঠিয়েছিলাম, এবং সে ত্রাণের পরিমাণ কম নয়। কিন্তু অপারেশন সিন্দুরে আমরা দেখলাম সে বেইমানি করেছে। হঠাৎ তুরস্ক বেইমানি করলো, নিজে থেকে বেইমানি করলো না কেউ বেইমানি করাচ্ছে? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনে উঠছে যে কিসের লোভে তুর্কি, যারা সাহায্য করেছিল তাদের বিপদের দিন, যুদ্ধের সময় তাদের উল্টো শিবিরে গিয়ে তারা ড্রোন শুধু পাঠাচ্ছে না, ড্রোন অপারেটরসও পাঠিয়ে দিয়েছে। কেন, কার জন্য? এখানেই টুইস্ট। According to officials, the ministers are expected to explore defense industrial cooperation, an area Turkey has prioritized in recent years through increased military exports and joint production deals. The visit follows Ankara's overt backing of Pakistan during military tensions with India in May, a move that drew ire from New Delhi but reinforced Turkey's positioning as a
স্টেট ফার্স্ট পার্টনার ফর ইসলামাবাদ, অর্থাৎ একদিকে পাকিস্তানের পার্টনার সহযোগী, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে দহরম মহরম। কেন করছে তুর্কি? করার কারণটা কি? এই যে তুর্কি, এই যে পাকিস্তান, শাহবাজ শরীফ, নামেই শরীফ, আদৌ শরীফ বা ভদ্রলোক নয়। কেন এত মিল হচ্ছে? এর পেছনে কে আছে? এর পেছনে কোন শক্তি আছে? ক্রমশ প্রকাশ্য। Pakistan Turkey agreed to deepen defense ties, target $5 billion bilateral trade. Pakistan and Turkey agreed to enhance cooperation in defense, trade, energy and infrastructure, aiming for $5 billion trade. They also discussed counter-terrorism, খুব হাসির কথা, regional peace, আরো হাসির কথা, and economic zone development. কাউন্টার টেরোরিজম, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের আতুরঘর, তারা নাকি টেরোরিস্টদের বিরুদ্ধে লড়বে। রিজিওনাল পিস, আরে বালুচিস্তানে যেভাবে নিজেদের লোককে মারছে, সিন্ধে কি করছে আপনারা সবাই জানেন, খাইবার পাখতুনে কি করছে সবাই জানেন। আসলে ওই পাঞ্জাব প্রদেশের কিছু এলিট পাকিস্তানি, তথাকথিত এলিট কোট আনকোট, তারা গোটা পাকিস্তানটাকে শেষ করে দিচ্ছে। তারা নাকি রিজিওনাল পিস, আঞ্চলিক শান্তির কথা বলে, তারা কাউন্টার টেরোরিজমের কথা বলে, যেখানে প্রত্যেকটা সন্ত্রাসবাদী আসলে কোনো না কোনোভাবে পাকিস্তানের সঙ্গে জড়িয়ে রয়েছে, অন্তত এই ভারতীয় উপমহাদেশে। Turkish top defense official meets Bangladesh. Yunus, military cooperation discussed, second bilateral meet in a year. এবছরে এই নিয়ে দ্বিতীয়বার মানে বছর অর্ধেক শুধুমাত্র গড়িয়েছে, তাতেই দুবার দেখা হয়ে গেছে। Turkish top defense industry official Haluk Gorgan visited Bangladesh to enhance defense cooperation, meeting with the key military leaders and the chief advisor Mohammad Yunus. Discussions centered on technology transfer and strengthening existing ties. এবং এই যে ফোর্সেস গোল 2023, টার্কিশ টপ ডিফেন্স, দেখুন এক কথায় বলা যেতে পারে ইউনুস মিয়ার সঙ্গে তুর্কিদের কথা চলছে, আবার ওইদিকে পাকিস্তানের সঙ্গে দহরম মহরম চলছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন পাকিস্তানের ফ্ল্যাগ এবং তুর্কির ফ্ল্যাগ, দহরম মহরম চলছে। Policemen walk near the national flags of Pakistan and Turkey displayed along a road in Islamabad. কবেকার ছবি? জুলাই 9 এই ছবিটা। কেন পাকিস্তান আর বাংলাদেশ, তুর্কির কি হঠাৎ, মানে তুর্কি কে, কোথা থেকে এলো এবং সামরিক তালিকায় কোথায় পড়ে, তাহলে এত কিছু করছে কেন? তাহলে কি তুর্কি সত্যি খুব ক্ষমতায় বলিয়ান হয়ে গেছে? তুর্কি কি তাহলে সাংঘাতিক কিছু একটা? যদি হতো তাহলে তো পারমাণবিক চুল্লি বানাতো, তাহলে তো পারমাণবিক শক্তিধর হয়ে যেত। এত টেকনোলজি কবে থেকে শুরু হলো? তুর্কির এত টেকনোলজি কবে হলো? এখানেই হচ্ছে খেলা। প্রশ্ন হচ্ছে তুর্কি হঠাৎ এই দাদাগিরিটা শুরু করলো কেন? আপনারা খুব পরিষ্কার দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পাকিস্তান, এখানে ভারত, এখানে বাংলাদেশ, এখানে ইরান এবং এখানে সৌদি আরবিয়া। এই সুযোগে তুর্কি তারা কি ভাবছে? তুর্কি ভাবছে যে এই সুযোগে ইরান যেহেতু এখন একটু পিছিয়ে রয়েছে, যুদ্ধ বিধ্বস্ত, ইসরায়েলের সঙ্গে মোকাবিলা করতে এখন সময় কেটে যাচ্ছে, এই সুযোগে চীন যেটা করছে, চীন তুর্কিকে পেছন থেকে সাহায্য করছে। চীনের আসল লক্ষ্য কি? একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। এই দুটো জায়গায় যদি সে কোনোভাবে প্যাচে ফেলতে পারে, তাহলে ভাবছে ভারতবর্ষ ঘুমন্ত দৈত্য ধীরে ধীরে জাগছে, এবং চীন খুব পরিষ্কার বুঝে গেছে। দেখুন সেখানেও তো স্ট্র্যাটেজিস্টরা রয়েছেন, কৌশলীরা রয়েছেন, বুঝতে পারছে যে সামরিক শক্তিতে এবং বিশ্ব অর্থনীতিতে আমরা যেভাবে এগোচ্ছি 2033 থেকে 2047-এর মধ্যে আমরা সুপার পাওয়ার হতে চলেছি। আর চীনের এই মুহূর্তে আভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ। আমি আগেও বিভিন্ন এপিসোডে বলেছি, মনে রাখবেন চীনের সরকার মরিয়া, শি জিনপিং মরিয়া হয়ে রয়েছেন। তার কারণ সেখানে গণতন্ত্র নেই, সেখানকার মানুষকে বোঝানো হয়েছে তোমাদের দৈনন্দিন সুখ স্বাচ্ছন্দ্য, তোমাদের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, পানীয় সব কিছু রাষ্ট্র দেখবে, তোমরা শুধু এক নায়কতন্ত্র, তার বিরুদ্ধে কোনো কথা বলবে না।
ওখানে কমিউনিস্ট পার্টি তার কেন্দ্রীয় কমিটি সব কিছু করবে, ওখানে একটাই সরকার থাকবে, তোমরা এসব দিকে তাকাবেই না। গণতন্ত্র, দলতন্ত্র, বহুবিধ চিন্তাভাবনার তো দরকার নেই, তোমাদের সব দিয়ে দিচ্ছি, তোমরা জন্মেছ এদেশে, তোমাদের মৃত্যু পর্যন্ত সব দিয়ে দেব। এই যে ক্রমাগত যোগান 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 দিতে 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 এখন চীন দেখছে বিপদে পড়ে গেছে। তার কারণ চীন বুঝেছে এখন আর লোক ঠকানোর ব্যবসা গোটা দুনিয়া জুড়ে হবে না, কারণ দুনিয়ার সমস্ত দেশ এখন সজাগ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছিলেন, যে চীনকে আমরা সবাই মিলে, মানে তিনি বলতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা সবাই মিলে, ইউরোপ সবাই মিলে আমরা তাদের অনেক কিছু দিয়েছি, এখন তারা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে। সবাই এখন সতর্ক দৃষ্টি চীনের দিকে। এবার চীন দেখছে সব দায়িত্ব নিয়ে ফেলেছি, সেরকম ব্যবসা হচ্ছে না, খাওয়াবো কি? আর সেই জন্যে চীন চাইছে পরোক্ষভাবে ভারতের ক্ষতি করতে, কিন্তু সামনে আসবে না। বুদ্ধিমান মিচকে শয়তান হলে কি হবে, বুদ্ধিমান তো সে পাকিস্তান, বাংলাদেশ, ইসলামিক ব্লক এদেরকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে বলছে তোমরা লড়ো। তাদের সুবিধা কি? বাণিজ্যের সুবিধা আছে। ভারত সুপার পাওয়ার হয়ে গেলে প্রথম কার ক্ষতি? দেখুন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কোনো তুলনাই করব না, কিন্তু প্রথম এশিয়াতে কার ক্ষতি? চীনের ক্ষতি। চীন শক্তিধর, ভারত যদি শক্তিশালী হয়ে ওঠে, চীন তাহলে এই এশিয়া মহাদেশে চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। শুধু এশিয়া মহাদেশে না, গোটা পৃথিবীতে বাণিজ্যের ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, কূটনীতিক ক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে যুঝতে পারবে না। কেন পারবে না? তার কারণটা কিন্তু দার্শনিক কারণ। আমি বিস্তারিতভাবে যাচ্ছি না, মনে রাখুন যে ওরা বিশ্বাস করে একনায়কতন্ত্রে, আর ভারত তার সংস্কৃতি, তার ঐতিহ্য, তার গণতন্ত্র নিয়ে এগিয়ে চলেছে। দুটো দেশের মধ্যে যদি বাঁচতে বলা হয়, পৃথিবীর প্রথম সারির দেশগুলো ভারতকে বাঁচবে, কখনোই কমিউনিস্টদের, কখনোই সোশ্যালিস্টদের বাঁচবে না। সুতরাং ধনতান্ত্রিক দেশগুলোকে ভারত অনেক বেশি টানবে, অর্থাৎ যারা ক্যাপিটালিজমে বিশ্বাস করে। আর চীন এখানেই দেখতে পাচ্ছে বিপদ, আর সেই জন্য চীন যে কোনো অর্থে ভারতকে আটকাতে চাইছে। সুতরাং আপনাদের কাছে পরিষ্কার যে যেহেতু ইরান একটু দুর্বল হয়ে পড়েছে, সেই সুযোগটা নিয়েছে তুর্কি। আর চীনও দেখছে ইরানকে দিয়ে এখন কাজ হবে না, তার ইরান নিজে ব্যস্ত ইসরায়েলের সঙ্গে, তার নিজের অনেক কিছু ব্যাপার রয়েছে, ভেতরে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। একের পর এক চীন দেখছে যে মিশন সাকসেসফুল হয়ে যাচ্ছে ইসরায়েলের ইরানের একের পর এক শীর্ষ নেতৃত্ব, তারা খোদ ইরানে অ্যাপার্টমেন্টে শোয়ার ঘরে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ ইরানের মধ্যে ঢুকে পড়েছে এমন অনেক কিছু শক্তি, সেই শক্তিগুলো খেলা করছে, ইরান এখন পেরে উঠবে না। তাই কি করেছে? তুর্কিকে নিয়ে চলে এসেছে। ভারত বুঝতে পেরেছে, পারবেই বুঝতে, খুব সুন্দরভাবে বলেছেন। কে বলেছেন? may have implications on India's stability. CDS warns China, Pakistan, Bangladesh axis. CDS General Anil Chauhan cautioned that growing cooperation between China, Pakistan and Bangladesh could destabilize India's security. অর্থাৎ ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কেন? চীন, পাকিস্তান, বাংলাদেশ এরা একটা শক্তি তৈরি হচ্ছে, মানে মধ্যখানে চীন, এইদিকে পাকিস্তান, এইদিকে বাংলাদেশ, এই যে অক্ষরেখা তৈরি হচ্ছে, এটা ভারতের সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হি হাইলাইটেড ইকোনমিক ভালনারেবিলিটিস in the Indian Ocean region exploited by external powers. General Chauhan also referred Operation Sindoor, a military conflict with Pakistan, emphasizing its global lesson. দেখুন, এই অপারেশন সিন্দুরে চীনও বুঝে গেছে, পাকিস্তান তো বুঝেইছে, বেদম মার খেয়েছে, ওরা তো বুঝে গেছে মার খেয়ে, একেবারে নত জানু হয়ে আমাদের ফোন করে বলছে, ভাই যুদ্ধ থামাও, সংঘর্ষ থামাও। আমরা হয়তো থামাতাম না, কিন্তু তার আগে আসিম মুনিরকে পায়ে ধরে নিয়েছে যে তোমরা ইরানকে মারতে চাও, ইরানের সঙ্গে যা করতে চাও, আমাদের সমস্ত এয়ারবেস তোমাদের দিয়ে দেব, আমরা শুধু তোমাদের এরোপ্লেন ধোয়া মোছা করব, তোমাদের পাইলটরা নামবে, তাদের পা ফা টিপে দেবো, তাদের মাসাজ করে দেবো, কোনো চিন্তা নেই, ভারতকে আগে যুদ্ধ বন্ধ করতে বলো। করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প আপনারা দেখেছেন প্রকাশ্যে সামাজিক মাধ্যমে লিখে দিয়েছে যে যুদ্ধ বন্ধ। তারপর কি হয়েছে? তারপর
পাকিস্তানের পক্ষ থেকে আমাদের ফোন করে বলা হয়েছে যে প্লিজ তোমরা যুদ্ধ বন্ধ করো, আর মেরো না আমাদের, বেদমমার মেরেছ, পুরো এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের তছনছ করে দিয়েছ। সুতরাং এই সুযোগটা চীন নিচ্ছে। চীন বুঝে গেছে যে ভারত কীরকম ক্ষমতাধর, এবং চীনের অস্ত্র এবং তুর্কির অস্ত্র পাকিস্তানে যুদ্ধের সময় ব্যবহার হয়েছে। আসলে পাকিস্তান আসলে কিন্তু এক কথায় বলা যেতে পারে একটা বলদ। কেন বলদ বলছি? এই বলদ, কোট আনকোট বলদ শব্দটা কেন ব্যবহার করছি? আরে তোরা বুঝতেই পারলি না কেন, কিসের জন্য তোদের যুদ্ধে নামিয়ে দেওয়া হলো। দেখুন, পাহেলগামের ঘটনার আসল দোষীকে, কাঠগড়ায় কাকে দাঁড় করাতে হবে? আসিম মুনিরকে আপনারা সবাই জানেন, পাকিস্তানের সেনাপ্রধান, সামরিক বাহিনী উর্দি পরোহিত, আসলে একজন জেহাদি সন্ত্রাসবাদী। সে কেন যুদ্ধটা করলো? কার ইন্ধনে যুদ্ধটা করলো? পাহেলগামের ঘটনা ঘটালো কেন? তার আগে দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ 1940 সালের দ্বিজাতি তত্ত্ব তুলে আনলো কেন? টু নেশন থিওরি তুলে আনলো কেন? তার কারণ চীন বলেছে যুদ্ধ করতে। অনেকে মনে করছেন, কোট আনকোট অনেকে মনে করছেন, চীনের স্বার্থ কি? চীন তার ল্যাবরেটরিতে যেরকম টেস্ট করা হয় তেমন অস্ত্রগুলো পরীক্ষা করে নিল পাকিস্তানের ওপর দিয়ে। পাকিস্তান হচ্ছে বলদ বা ল্যাবরেটরি গিনিপিক, পরীক্ষাগারের গিনিপিক। তার উপর দিয়ে প্রয়োগ করে দেখে নিল, ঠিক আছে আমার অস্ত্র এই সীমাবদ্ধতা আছে, এই অস্ত্র এইটা পারে, এটাই সক্ষম, ভারতের কি অস্ত্র আছে, তার আমি কি মোকাবিলা করব, দেখে নিল পুরো। সেই জন্যে আমাদের সিডিএস জেনারেল অনিল চৌহান একদম ঠিক ধরেছেন, চায়না, পাকিস্তান and Bangladesh could destabilize Indian security. The CDS highlighting how economic challenges in Indian Ocean region (IOR) have opened doors for external actors to expand their influence. The Indian Ocean region has allowed outside powers to leverage their influence through depth diplomacy, creating vulnerabilities for India. Similarly, frequent shift in government in South Asia with changing geopolitical equations and ideological views pose another major channel. During his address, General Chauhan also reflected on May 7 to 10 military conflict between India and Pakistan, describing it as a potentially the first time two nuclear armed nations directly engaged in combat. এই প্রথম দুটো পরমাণু শক্তিধর দেশ তাদের মধ্যে লড়াই হয়েছে। India has also said that it will not deterred by nuclear blackmail. I think Operation Sindoor is only example of a conflict between two nuclear weapon states, he stated. He also pointed out uniqueness of Operation Sindoor, suggesting it could offer lesson not just for South Asia but globally. খুব গুরুত্বপূর্ণ। দেখুন, দুটো নিউক্লিয়ার পাওয়ার অর্থাৎ পারমাণু শক্তিতে বলিয়ান রাষ্ট্র, তাদের যুদ্ধ হলে কি হয় সেটা শুধুমাত্র কিন্তু এই সাউথ ইস্ট এশিয়া নয়, গোটা পৃথিবীর কাছে একটা বিরাট শেখার শিক্ষণীয় বিষয় হয়ে উঠেছে। যাই হোক, একটা জিনিস খুব পরিষ্কার, এর পেছনে রয়েছে চীন। এবার আমি আসি, চীন এত বাড়াবাড়ি করছে কেন? দেখুন, চীন আমাদের কিন্তু কতটা প্রতিবেশী, খুব সুন্দর বলেছেন। কে বলেছেন? প্রেমা খান্ডু, বিজেপির চিফ মিনিস্টার অরুণাচলের, খুব সুন্দরভাবে বলেছেন, উই শেয়ার বর্ডার উইথ টিবেট। অরুণাচল চিফ মিনিস্টার টেক্স ডাউন চায়না। চায়নাকে পুরো উড়িয়েই দিয়েছে। কে চায়না? অরুণাচলের সঙ্গে সীমানা কার আছে? টিবেটের আছে। টিবেট তো ভাই চায়নার নয়, চীনের তো নয়, এত পরিষ্কার। China has claimed the entire state of Arunachal Pradesh, which called Zhangnam or Southern Tibet, as its territory, a move India has repeatedly and firmly denied. China got played at its own game Wednesday after Arunachal Pradesh Chief Minister Pema Khandu declared the northeastern state does not share land borders with Tibet, not that country. In an interview with news agency PTI, it was suggested that Arunachal Pradesh shares 1,200 kilometer border with China. Mr. Khandu's precision strike response was quick and sharp. একটু ভাবেননি, একদম স্বতঃস্ফূর্তভাবে বলেছেন,
লেট মি কারেক্ট ইউ হিয়ার, সাংবাদিককে বলছে লেট মি কারেক্ট ইউ হিয়ার, আপনাকে এখানে একটু সংশোধন করিয়ে দিই। উই শেয়ার আ বর্ডার উইথ টিবেট, নট চায়না। আমরা টিবেটের সঙ্গে আমাদের সীমানা, আমাদের সঙ্গে চীনের সীমানা নেই। অসাধারণ বলেছেন। এই খবরগুলো তো যাচ্ছে, চীনের মুখ তত শুকনো হয়ে যাচ্ছে। আরে টিবেটের পাশে গোটা পৃথিবী আছে। দালাই লামাকে আমরা আশ্রয় দিয়েছি, ক্ষমতা আছে ভারতের। শেখ হাসিনাকে আমরা আশ্রয় দিয়েছি, ক্ষমতা আছে ভারতের। তসলিমা নাসরিনকে আমরা শেল্টার দিয়েছি, আশ্রয় দিয়েছি, ক্ষমতা আছে আমাদের। আবার যদি সলমান রুশদিকে আশ্রয় দিতাম তাহলে বোধহয় সলমান রুশদির নাইফ বলে সেই বিখ্যাত বই লিখতে হতো না, তার চোখে কেউ ছুরি মারত না। ভারতই পারে, বুঝলেন, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে। এটাই ভারতের শক্তি, ভারতের ক্ষমতা। চীন জানে বাংলাদেশের কোন ইউটিউবার কি ভাবলো, পাকিস্তানের কোন ইউটিউবার কি ভাবলো, ছেড়ে দিন। চীন জানে ভারতের ক্ষমতা। আর মিস্টার খান্দু, অরুণাচলের তরুণ, দেখতেই পাচ্ছেন তো, তরুণ রাজনীতিবিদ, মুখ্যমন্ত্রী অরুণাচল প্রদেশে, একেবারে বলছে আপনাকে সংশোধন করে দিচ্ছি, আমাদের সঙ্গে চীনের কোনো সীমানা নেই, আমাদের সঙ্গে 1200 কিলোমিটারের সীমানা আছে। সেটা কার সঙ্গে আছে? টিবেটের সঙ্গে আছে। একদম পরিষ্কার। চায়না এরকম সপাটে একের পর এক চড় খাচ্ছে, পেরে উঠছে না সামনে। চীন আগেই বলেছি আপনাদের এপিসোডের শুরুতে, মিচকে শয়তান, মুখোশ পরে থাকে, ভদ্রতার মুখোশ, মিটমিট করে হাসে, হাত মেলায়, বলে ভারতের এত ঐতিহ্য, আমাদের চীনা সভ্যতা এত ঐতিহ্য। হিয়ংসাং থেকে শুরু করে 100 জনের নাম বলে দেবে, পরিব্রাজকদের কথা বলে বলবে আমাদের দুটো সভ্যতা, আমরা ব্যবসা চাই, বাণিজ্য চাই। এইদিকে আইফোন 17 যেই আমাদের উৎপাদন শুরু হলো, মুখ শুকিয়ে গেছে। ফক্সকনকে দিয়ে 300 জন ইঞ্জিনিয়ার শ্রমিককে ডেকে পাঠিয়েছে, মানে পেছন দিক থেকে যদি ছুরি মারা যায়। পারছে না, চীন পেরে উঠছে না। পারবে কি করে? এক নায়কতন্ত্রে বিশ্বাস করে, চীনের জনগণকে শোষণ করছে সেখানকার কমিউনিস্ট পার্টি। পারবে কি করে তারা করতে? আর কমিউনিস্ট পার্টি কিসের কমিউনিস্ট পার্টি? আসলে ধনতন্ত্র, মোড অফ ক্যাপিটালিজম, অর্থাৎ ধনতন্ত্রে বিশ্বাস করে সে নাকি কমিউনিস্ট পার্টি। চীনের কমিউনিস্ট পার্টি, আমার মনে হয় যারা কমিউনিজমে বিশ্বাস করেন তাদেরও ভাবাবেগে কুঠারাঘাত। সব মিলিয়ে চীন বুঝে গেছে ভারত উঠছে। এসব বাংলাদেশ পাকিস্তান ছেড়ে দিন, তুর্কি ছেড়ে দিন, তুড়ি মেরে বুঝে নেব। আসলে চীন মেঘনাথের মতো, মেঘের আড়ালে ইন্দ্রজিৎ যখন লড়াই করেছিল ঠিক সেই স্ট্র্যাটেজি নিয়েছে। কিন্তু আপনারা সবাই জানেন, যতই মেঘের আড়ালে থাক চীন, কান টানলে মাথা আসে। একটা দিন আসবে চীনকে সম্মুখ সমরে লড়তে হবে। সেদিন আর বেশি দিন বাকি নেই। ভয় পাবেন না, আমাদের দেশটার নাম ভারতবর্ষ। আমরা চীনকে বুঝে নেব চীনের ভাষায়। জয় হিন্দ।